নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। জলপাইগুড়িতে বর্ষার আগে নদী ও বাঁধের পরিস্থিতি বিষয়ক জরুরি বৈঠক সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগের। 1999 সালে গাইশালে ভয়াবহ রেল দুর্ঘটনার পর এবার একই জায়গায় বিধ্বংসী আগুন রেল ইঞ্জিনে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। জলপাইগুড়ি ও তার সংলগ্ন এলাকায় আজ সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। আর এই মেঘলা আকাশের জন্যই চারিদিকের পরিবেশ কিছুটা হলেও ঠান্ডা ছিল। আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। তাই সকাল থেকেই বৃষ্টির পরিবেশ সৃষ্টি হয়েছিল জলপাইগুড়ি জেলা জুড়ে। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিলেছে এই দিন। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে আজ সভা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর সভা। 3 দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ভিডিওকন ময়দানে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই সভা থেকে কন্যাশ্রী, রূপশ্রীর মতো একাধিক প্রকল্প নিজের হাতে সাধারণ মানুষের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সেই সভা থেকে আরো নতুন কিছু প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা গেছে। এরপর আগামীকাল উত্তরকন্যায় উত্তরের সমস্ত জেলার জেলাশাসক, আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর সভাস্থলের ঠিক উল্টো দিকে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভরত শিলিগুড়ি আদালতের আইনজীবীরা। 3 দিনের উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে পৌঁছালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের দিনেই তিনি অংশ নেন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে। সেই সম্মেলনে রাজ্যের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উত্তরবঙ্গের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের অর্থনৈতিক বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজ্য সরকার একাধিক প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে। উত্তরবঙ্গের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই অঞ্চলকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকাঠামো, পর্যটন ও কৃষিভিত্তিক শিল্পে বিশেষ জোর দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী যখন দীনবন্ধু মঞ্চে বক্তব্য রাখছিলেন, তখন মঞ্চের কাছাকাছি রাস্তার পাশে প্ল্যাকার্ড হাতে নিজেদের দাবিতে অবস্থান নেন শিলিগুড়ি আদালতের একাংশ আইনজীবী। তাদের দাবি, অবিলম্বে একটি পূর্ণাঙ্গ কোর্ট বিল্ডিং নির্মাণ করতে হবে। আইনজীবীদের বক্তব্য, বহুদিন ধরে এই দাবি জানানো হলেও কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে তারা তাদের দাবি তার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন তারা। আমরা জাস্ট মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি জানাচ্ছি যে 14 বছর ধরে আমাদের শিলিগুড়ি কোর্টের বিল্ডিং হচ্ছে না। শিলিগুড়ি কোর্ট বিল্ডিং তৈরির দাবিতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে একদম শান্তিপূর্ণভাবে একটা দাবি রাখছি যে আমাদের শিলিগুড়ি কোর্ট বিল্ডিংটা করে দেওয়া হোক। যখন কিনা জলপাইগুড়িতে নতুন সার্কিট বেঞ্চের বিল্ডিং উদ্বোধন হতে যাচ্ছে আগামী 2-1 মাসের মধ্যে, শিলিগুড়ি কেন বঞ্চিত হবে? শিলিগুড়ি কোর্ট বিল্ডিং অবিলম্বে হোক, এইটা আমাদের সমস্ত আইনজীবীদের দাবি। তাই আমরা একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি যে আমাদেরকে ইসে দেওয়া হোক, আমাদের কোর্ট বিল্ডিংটাকে করে দেওয়া হোক, শিলিগুড়িতে কোর্ট বিল্ডিং এস্টাবলিশ করা হোক। নতুন কোর্ট বিল্ডিং ইস্যুতে আমাদের শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের 14 বছরের আন্দোলন চলছে, এখানে কেউ কর্ণপাত করছে না। তাই আজকে আমরা উকিলরা রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের দিদি, শ্রদ্ধেয় দিদির কাছে আমরা আবেদন রাখছি, দিদি আমাদেরকে কর্মের জায়গাটা, আমাদের প্রতিদিনের কাজের জায়গাটা, সাধারণ মানুষের বিচারের জায়গাটাকে সুন্দরভাবে বানিয়ে দিন। না প্রোটেস্ট না, আমরা আমাদের সিম্পলি আমাদের দাবি রাখছি, এইটা আমরা মুখ্যমন্ত্রীকে দেখাতে চাই
কেন কি আমরা বিভিন্ন স্তরে যখন দেখা করতে চেয়েছি তখন মুখ্যমন্ত্রীর দেখা করার জন্য অনুমতি আমরা প্রশাসন থেকে পাইনি। আজকে সকাল থেকেও আমরা চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতির জন্য, কিন্তু কোনো স্তর থেকে আমাদের সহযোগিতা হয়নি। তাই আমরা উকিলরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। না, আমরা যা সেটা দেখাবো, এবার মুখ্যমন্ত্রী দিদি সে যা মনে করবে। আমরা আমাদের দাবি সাধারণ উকিল মানুষ এবং সাধারণ মানুষ, এলাকার বিচারপ্রার্থী মানুষ, লিটিগেন্ট পিপুলের স্বার্থে আমরা আজকে রাস্তায় নেমেছি শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে এটা দেখানোর জন্য যে আমরা এই দাবিটার জন্য পথে নামছি। আমার নাম অলোকেশ চক্রবর্তী, আমি আইনজীবী, শিলিগুড়ি আদালতের আইনজীবী। হঠাৎই ট্রেনের ইঞ্জিনে জ্বলে উঠল দাউ দাউ করে আগুন। ঘটনায় নিমেষেই চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। সময় মতো যাত্রীরা ট্রেন থেকে নেমে যান, তবে হতাহতের কোনো খবর নেই। আজ দুপুরে এই ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার গাইশাল রেল স্টেশনে। জানা গেছে এদিন শিলিগুড়ি মালদা ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের রক্ষা করেন ট্রেন চালক। এদিন গাইশালের নর্থ কেবিনের কাছে শিলিগুড়ি জংশন থেকে মালদাগামী একটি ডিএমইউ ট্রেনের পেছনের ইঞ্জিনে হঠাৎই আগুন ধরে যায়। ঘটনাটি লক্ষ্য করেন গার্ড। জরুরি ভিত্তিতে চালককে ফোন করেন এবং সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এই ঘটনার জেরে গুঞ্জরিয়া স্টেশনে আটকে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেসকেও। এদিকে রেলের তরফে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটল তা রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত 1999 সালের 2রা আগস্ট এই গাইশালেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল। সেই স্মৃতি এখনো মানুষের মধ্যে রয়ে গিয়েছে। सिलीगुड़ी जंक्शन से मालदा कोर्ट जा रहे थे। अच्छा, मालदा कोर्ट क्या बजे छोड़ा एनजेपी ये सिलीगुड़ी? सिलीगुड़ी छोड़ा आपका 23:35 में छोड़ा। अच्छा, बोले दादा पैसेंजर क्या ट्रेन में थी उस वक्त? हाँ, पैसेंजर थे। आप ट्रेन के कौन सा हिस्सा में थे? पीछे से हम थे। अच्छा, आपका ही पार्ट में आग लगा था? हाँ, मैंने किस तरह से आग लगी है, क्या जानकारी है? पहले धुआं निकला था, तो हम लोग धुआं निकल रहा है तो ड्राइवर साहब बोले गाड़ी रोकिए, गाड़ी में आग लग गया। अच्छा, पीछे से हल्का निकल रहा था, तो ड्राइवर साहब रोके गए। रोकने के बाद तो ड्राइवर साहब आया, फाइनल हम लोग को 6-7 को जितना गैस सिलेंडर का फाइनल था हम लोग पास था सब उसमें यूज कर लिए, लेकिन उसे बुता नहीं पाया। आप लोग तो ट्रेन में ही थे ना? हम लोग ट्रेन में थे। क्या लगा टेक्निकल कारण से क्या आग लगी है, क्या लग रहा है? वो तो हमने पता पड़ा। अच्छा, ये डेमो क्या डीजल इंजन है या फिर ये इलेक्ट्रिक लोको है? डीजल इंजन है। अच्छा, कहाँ से कहाँ जा रही थी ये ट्रेन? ये ट्रेन आपको सिलीगुड़ी जंक्शन से मालदा कोर्ट जा रही है। मालदा कोर्ट। आपका नाम? राजेश रंजन भारती, RR भारती। अच्छा, किस पोस्ट में है रेल के? इस ट्रेन के किस जिम्मेदारी में? ट्रेन मैनेजर पोस्ट पे है। ट्रेन मैनेजर पोस्ट पे थे। थैंक यू। कैसे पता चला कि किस कारण से आग लगा? कुछ कैसे आग लगा? कारणों के बारे में तो हम कुछ नहीं बता पाएंगे, क्योंकि ये मैकेनिकल का मामला है, मैकेनिकल वाले ही बता पाएंगे। हम लोग तो फोर्स के हैं, पैसेंजरों की सुरक्षा देना है और प्रॉपर्टी की सुरक्षा करना है, यही हम लोग का काम है। तो कैसे पता चला आप लोगों को जो आग लगे हैं? नहीं पता तो भाई स्टेशन पे स्टाफ है, वो सब बताएंगे ना किस तरीके की घटना हो गया, तो हम लोग आए उस हिसाब से। शर्मा जी, आप कौन सा स्टेशन से? मैं किशनगंज से आया। ये कौन सा ट्रेन कहाँ से कहाँ जा रही है? सिलीगुड़ी से राधिकापुर जाने लिए पैसेंजर है। इसका कोई नुकसान हो गया? पैसेंजर और क्रू का साथ में कोई भी नुकसान नहीं है, सब सुरक्षित हैं, कोई दिक्कत नहीं। तो पैसेंजर लगी, इसकी कोई जानकारी मिल पाई? ये तो अब जांच का विषय है, इसमें तो अभी से कुछ कहना जल्दबाजी होगा और ये हमारे अधिकारी ही बता पाएंगे। कितने बजे आग लगी है? ये आधा घंटा पहले लगी है, एग्जैक्ट टाइम तो कितना ट्रेन अभी इस घटना के कारण रास्ते में रुके हैं? कितना ट्रेन पीछे थे? इसके पीछे एक राजधानी दिखा जा रहा है। ये सब चीजें ऑपरेटिंग डिपार्टमेंट अब डैम में रेल यातायात क्या अभी ठप है ना चल रही है? देखिए, ये सब चीजें हम नहीं बता सकते हैं, ये सब ऑपरेटिंग डिपार्टमेंट बताता है। हमारा काम है सुरक्षा करना। पैसेंजर सब शिफ्ट किया गया? सारे पैसेंजर सुरक्षित हैं, ये सारे पैसेंजर ये सामने खड़े भी हैं कुछ लोग। कितने फायर ब्रिगेड गाड़ी आया है? दो फायर ब्रिगेड के 2 टेंडर आए हुए हैं यहाँ पे और आग पे काबू पा लिया गया है। बाकी और जो जानकारियां हैं वो हमारे अधिकारी और जो है आपका नाम पूछा जाएगा तो बता पाएंगे। हृदय शर्मा। आप कौन सा पोस्ट में? मैं किशनगंज में इंस्पेक्टर हूँ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও আসছেন উত্তরবঙ্গে। আগামী 29শে মে আলিপুরদুয়ারে আসার কথা প্রধানমন্ত্রীর। আগামী 29শে মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, 29শে মে আলিপুরদুয়ারে জনসভা সেরে প্রধানমন্ত্রী চলে যাবেন সিকিমের উদ্দেশ্যে
ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উজ্জীবিত আলিপুরদুয়ারের বিজেপি কর্মীরা। মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড ময়দান পরিদর্শনে আসেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সহ জেলা বিজেপি নেতৃত্ব। সাংসদ জানান, অত্যন্ত গর্বের যে প্রধানমন্ত্রী ফের আলিপুরদুয়ারে আসছেন। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনারা সকলেই জানেন যে 22শে এপ্রিল পেহেলগামে যেভাবে যারা নির্দোষ লোককে সেখানে ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে, তারপরে আমাদের অপারেশন সিন্দুর হয়েছে, তারপরে আপনারা জানতে পারেন যে 5টা ডেলিগেশন ভারত সরকারের বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন, যাতে পাকিস্তানের যে মুখোশটা যে তারা সন্ত্রাসবাদীকে সমর্থন করে ভারতের ভিতরে পাঠায়, সেই মুখোশটা খোলার জন্য ভারত সরকার বিভিন্ন যারা দল থেকে যুক্ত আছেন তাদের লিডারশিপে কিংবা রিপ্রেজেন্টেটিভে পাঠানো হচ্ছে। আর সিন্দুর অপারেশন পরে এটা প্রথমবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বুকে আসতে চলেছেন আগামী 29 তারিখ। উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন, সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। এর আগে আপনারা জানেন যে 2011 এবং 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী মাদারিহাটে এসেছেন 2011 সালে। সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং 2016 সালে প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে প্রথমবার আলিপুরদুয়ার জেলা হওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার জেলায় আসার আগ্রহ প্রকাশ করেছেন। তাই আমরা আমাদের যারা নেতৃত্ব আছেন সকলেই মিলে আমরা মাঠ পরিদর্শন করছি, কোন জায়গাতে মঞ্চ করলে কিভাবে কি করলে যাতে সুন্দরভাবে মানুষ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন এবং ওনার যে বার্তা থাকবে সেটা বার্তা নিয়ে বাড়িতে ফিরতে পারবেন। কাজলি পটলেই লক্ষ্মী লাভ জলপাইগুড়ির কৃষকদের। জলপাইগুড়ির এই জায়গায় কাজলি পটলের নামটা এসেছে স্থানীয় ভাষায়। মূলত পটলের গায়ে ডোরা কাটা কালো ধরনের দাগ থেকেই এই পটলের নাম কাজলি পটল। এই পটল জলপাইগুড়ির বাজারে সরবরাহ করে এইখানকার কৃষকেরা। এই পটল যেমন দেখতে সুন্দর, তেমনি স্বাদও রয়েছে বলে জানান সাধারণ মানুষ। বেশ সস্তায় পাওয়া যায় এই পটল জলপাইগুড়ির বাজারে। ময়নাগুড়ি ব্লকের তিস্তারপাড়ের মরিচবাড়ি এলাকার চারপাশে বয়ে গিয়েছে খরস্রোতা তিস্তা নদী। সেই নদীর পাশে কিছুটা উঁচু জায়গা রয়েছে। সেই এলাকায় চাষাবাদ হচ্ছে বিভিন্ন ফসল, তার মধ্যে জনপ্রিয় ফসল এই পটল। এই পটল চাষ করতে 1 বিঘা জমিতে খরচ হয় প্রায় 7 থেকে 10 হাজার টাকা, আর 35,000 টাকার মতো লাভ হয় কৃষকদের বলে জানান কৃষকেরা। শুধু তাই নয়, এই পটল চাষ করতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করতে হয় না বলে জানান কৃষকেরা। মূলত কৃষকদের মুখ থেকে জানা যায় এই পটল সপ্তাহে 2 দিন ধরে ওঠানো হয়। ক্ষেত থেকে সেই পটল চলে যায় জলপাইগুড়ির বাজারে, আবার কখনো বিভিন্ন পাইকারি মার্কেট থেকে চলে যায় ভিন্ন রাজ্যে। পটল চাষ হয় এই এলাকা হলো কালো ধরনের এক ধরনের পটল চাষ হয়। এই পটলটাই সব থেকে সুস্বাদু। যে বাইরের থেকে যে পটল আসে তার থেকে বেশি টেস্টফুল, দামও অনেক ফারাক হয়। বাইরের পটল আমাদের এদিকার পটলের মধ্যে অনেক ফারাক হয়, প্রায় ডাবল। এই পটলটা একটু কালো রঙের হয়, লম্বা ডোরাটে কাটা দাগ থাকে। কি নাম এটা? এটা কালো পটলই বলি আমরা। কালো পটল। হ্যাঁ, কেমন চাষ লাভ হয়? লাভ হয় 1 বিঘা জমিতে কেমন লাভ? 1 বিঘা জমিতে খরচা খুবই কম হয়, 30 থেকে 35,000 টাকার মতো লাভবান হওয়া যায় 1 বিঘা জমিতে। হ্যাঁ, মানে বাজার ভালো থাকলে। খরচ কেমন হয়? তো খরচ হলো 7-8 হাজার টাকার মতো খরচ হয়। মানে এটা স্বাদ কেমন হয়? এটা স্বাদ খুবই ভালো হয়। এবছর কেমন লাভ হলো? এবছর পটলের লাভ খুব বেশি হয় নাই এবছর, তবু লস হয় নাই। মোটামুটি 1010 মতো তবু আসছে আমার 10 কাঠা জমিতে। কি নাম আপনার? আমার নাম দুলাল বৈদ্য। কাজলি পটলের চাহিদা কেমন এই বাজারে? না, চাহিদা ভালো আছে, পটলটা খুব সুন্দর, খাইতেও সুস্বাদু, কিন্তু বাজারে মার্কেটে ভালো বেচা কিনা হচ্ছে। আর পটল টেস্ট আছে, দামও কম। দাম কম আছে, লাগেনি আছে, কারণ ওইটা হচ্ছে তোমার 30 টাকা 25 টাকার মধ্যে বিক্রি হয়, এর বেশি না। এটা কি বিক্রি অন্য পটলতে বেশি হয়? হ্যাঁ, অন্য পটল খুব ভালো টেস্টে আছে, আর বেশিও বিক্রি হয়। কারণ চাষটা আমাদের এখানে লোকাল, তো তাদের চাষটা খুব ভালো। আর মানুষের চাহিদা কি বলে? মানুষ চাচ্ছে ভালো, খুব ভালো চাচ্ছে, বলতেছে না খাই টেস্ট, যেটা খাই টেস্ট সব ওইটাই কিনবো। আমাদের যেমন বাইরে পটল আসে, বাইরে পটলগুলো অত ভালো না, ওটার মধ্যে বিচি থাকে ক্যারকেরা। পটলটাকে কি বলে? তিস্তার ওটা কাজলি পটল বলে। কাজলি পটল খুব ভালো পটল। নাম দাদা? হ্যাঁ, কি নামটা আপনার? আমার শরীফুল হক।
কিনলেন? হ্যাঁ কিনলাম। কেমন দেখলেন? পটলটা তো ভালো আছে, খাইতে সুন্দর স্বাদ। দাম কেমন? নিলাম, দাম কমই নিল, 30 টাকা কেজি। মানে এই পটল কি অন্য পটল থেকে ভালো? হ্যাঁ, অন্য পটলতে ভালো। কেন? খেতে কেমন? এটা কি বলে, বালুর পটল তো, খুব ভালো জিনিস, এটাই নিলেন আপনি? নিলাম, 1 কেজি নিলাম। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা অঞ্চলে মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসীরা। এই অঞ্চলের 6টি গ্রামে উঠছে মুস্কা ডোমেস্টিকা। যে কোনো সময় ছড়াতে পারে কলেরা, ডায়রিয়া, টাইফয়েডের মতো রোগ। অত্যন্ত বিপজ্জনক এই মাছি, জানালেন প্রাণীবিদ্যার অধ্যাপক। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা অঞ্চলে মাছির উপদ্রবে অতিষ্ঠ 6টি গ্রাম। খাবার খেতে বসলে পাতে পড়ছে মাছি, গৃহস্থের উঠোন থেকে রান্নাঘর সর্বত্রই ভন ভন করছে মাছির দল। স্থানীয় বাসিন্দা অরবিন্দ সরকার জানান, এই গ্রামে একটি পোল্ট্রি ফার্ম রয়েছে, সেখান থেকেই শুরু এই মাছির উপদ্রব। শুধু এই গ্রামেই নয়, আশেপাশের 6টি গ্রামে এই মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসীরা। বেশ কয়েকবার ফার্ম কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি। এখনো প্রায় 15 জন এই মাছিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শুধু যে গ্রামবাসী তাই নয়, শাসক দলের সন্ন্যাসীকাটা অঞ্চলের সভাপতির মুখেও মাছির উপদ্রবের স্বীকারোক্তি। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি রওশন হাবিব জানান, তারাও কথা বলেছেন ফার্ম কর্তৃপক্ষের সঙ্গে, কারণ মাছি থেকে বিভিন্ন অসুখ ছড়ায়। মাছিবাহিত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী পন্থুরি দাস জানান, এই মাছি থেকেই আজ তিনি এবং আরও বেশ কয়েকজন বিভিন্ন রোগে আক্রান্ত। মাছির অত্যাচারে অতিষ্ঠ গৃহবধূ শিখা মণ্ডল জানান, কোনো খাবার না ঢেকে রাখার উপায় নেই, এমনকি ভাত খেতে বসলেও মাছি এসে পড়ছে খাবারে। তিনি আরও জানান, এই সমস্যা তাদের আগে ছিল না, ফার্ম তৈরি হওয়ার পর থেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। মাছির অত্যাচার মানে থাকাই যাচ্ছে না, খাইতে পারতেছে না, তরকারিতে মাছি পড়তেছে, রান্না করতে পারছে না, ঢাকা দিয়ে রান্না করতে হচ্ছে, তাও মাছি পড়ে থাকতেছে। কাল রাত 10:30টার সময় বাচ্চা দুটিকে খেতে দিব, খাইতে নিয়েছি, ভাত বাড়তে যাবো, তখন দেখি মাছি ঢুকে আছে ভাতের ভিতরে। তো ওই ভাতগুলো আমি ফেলে দিলাম, তারপর আর খাওয়া গেল না। হ্যাঁ, বাচ্চাদের অসুখ হবে, অসুবিধা হবে। হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই ফার্ম বন্ধ করে অন্য কিছু ওরা করুক, ফার্ম বন্ধ করে। হ্যাঁ, এই ফার্ম থাকলে তো তাহলে এলাকার তো একটা দূষণ ছড়াচ্ছে। হ্যাঁ, দূষণ ছড়াচ্ছে, এর থেকে মাছি হচ্ছে। আগে মাছি ছিল না, এই ফার্মটা করার পরে মাছি হচ্ছে। পাতলা পায়খানা, বমি। এখন কিসের জন্য হচ্ছে এরকম, কি মনে করছে? এই যে মাছির জন্য, খাওয়া খাদ্যের জন্য। মাছের জন্য, খাওয়া খাদ্যের জন্য। এখন কি মানে ডাক্তার কাছে গেছিলেন নাকি? হাসপাতালে গেছিলাম। হাসপাতালে কয়দিন ছিলেন অ্যাডমিট? 2 দিন। 2 দিন অ্যাডমিট থেকে আসলেন। দেখুন, আমাদের গ্রামের পাশেই একটি এগ লেয়ার তৈরি হয়েছে, যেখান থেকে অনেক এগ প্রোডাকশন করা হয়। সেই এগ প্রোডাকশনের ফলে যে মুরগিগুলো আছে, সেই মুরগির যে ওয়েস্ট তৈরি হয়, সেই ওয়েস্ট থেকে প্রচুর পরিমাণে মাছি রিপ্রোডাকশন হচ্ছে। সেই মাছি এত পরিমাণে রিপ্রোডাকশন হচ্ছে যে সারা গ্রামে সেই মাছি ছেয়ে পড়েছে। তো এই মাছি তো সকলকে, আমাদের গ্রামে সকলকে ইরিটেট করতেছেই, তার সাথে সাথে এই মাছি যে মানে বিভিন্ন রোগ ছড়াচ্ছে, সেই রোগের ফলে আমাদের গ্রামের বেশ কিছু লোক কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। প্রায় আজ 15-20 জন হাসপাতালে ভর্তি আছে। দেখুন, আমাদের গ্রাম থেকে বেশ কয়েকবার প্রোটেস্ট করা হয়েছে। আমরা বেশ কিছু লোক, প্রায় 150 লোক
2 দিন 3 দিন গিয়ে ওখানে বলেছি আমরা, তারা বলেছে কিছু সময় চেয়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এত পরিমাণে মাছি মানে কমানো সম্ভব না। তো আমরা আবার চেষ্টা করছি, আমরা আমাদের আশেপাশের গ্রাম যে রয়েছে তাদের মিলে মিশে আমরা একটা মানে মিটিং করছি যে কি করা যায় পরবর্তীকালে, মানে সেটার চিন্তাভাবনা করছি আমরা। দেখুন, আমার মনে হয় যে আমাদের সমস্যাটা ফ্যাক্টরির না, আমাদের সমস্যাটা হচ্ছে মাছির। তো আমরা চাইবো যে আমাদের বাড়িতে যদি মাছির সমস্যার সমাধান করতে পারে তাহলে হয়তো আমাদের ওটা বেশি ভালো হবে। আমাদের সমস্যা হচ্ছে মাছি, আমাদের সমস্যা ফ্যাক্টরির না। মাছিটা যেভাবে হোক যেন তারা কমায় আমাদের গ্রামে। আমরা মাছি সম্বন্ধে যা জানি, এটি একটি অত্যন্ত বিপজ্জনক যান্ত্রিক এবং বায়োলজিক্যাল বা জৈবিক ভেক্টর হিসেবে আমাদের কাছে পরিচিত। এই যান্ত্রিক বাহক অর্থাৎ এটা নিজের সমস্ত রোগ পরিবহন এমনি করতে পারে নিজে আক্রান্ত না হয়ে, আবার এর দেহে জীবাণু নিজের মানে লাইফ সাইকেলের একটা পার্টও অতিবাহিত করতে পারে, যেটা খুব সহজেই পরবর্তী পর্যায়ে পৌঁছে পরিস্ফুরিত হয়ে আমাদের খাবারে এসে মিশতে পারে। মাছি বিপজ্জনক এই কারণে যে এটা যেমন দুর্গন্ধযুক্ত নোংরা ময়লা পরিবেশে থাকতে পারে, সেখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারে, সেখানে তাদের লাইফ সাইকেলের একটা পার্ট অতিবাহিত করতে পারে। একইভাবে তারা আবার খাদ্য সংগ্রহ করতে আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র বা আমাদের ঘর বাড়ি খাবার দাবার ইত্যাদির মধ্যে এসেও এরা বসে। এদের বডি সারফেস এবং এদের যে খাদ্যনালী, দুটো জায়গায় জীবাণুর যে বাসস্থান টেম্পোরারি বা কিছু মানে একটি দীর্ঘস্থায়ী বাসস্থানের পক্ষে আদর্শ জায়গা। আর মাছির যে সমস্ত রোগ ছড়ায় তার মধ্যে আমাদের অধিকাংশ অনেক পরিচিত রোগী ওর মধ্যে আছে, কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, এছাড়াও বিভিন্ন ভাইরাস ঘটিত বিপজ্জনক রোগ, ইভেন যক্ষ্মা রোগের জীবাণু মাছি বহন করে, বিভিন্ন টিনিয়া বা অ্যাসকারিস জাতীয় যে কৃমির যে একটা জীবনচক্রের পার্টিকুলার ফেজ, এটাও এরা বহন করতে পারে। এই জন্যই মাছি আমাদের কাছে ভীষণ একটি বিপজ্জনক বাহক, রোগের বাহক হিসেবে পরিচিত। অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এখানে গ্রামবাসীরা যদি আমাদের সহযোগিতা করে তাহলে 6-7 দিনের মধ্যে এটা কন্ট্রোল করা সম্ভব আছে। কিন্তু এটা তো একদিন থেকে না, এটা তো বহুদিন থেকে সমস্যা হচ্ছে। তাহলে আপনারা এতটা সমস্যা হচ্ছে, তাহলে এতদিন থেকে কেন কন্ট্রোল করেননি? সেই হিসাবে গ্রামবাসীদের সহযোগিতাটা তো দরকার আমাদের। যখন এক্সপ্লেন হলো তখন সবাই এসে কমপ্লেন করছে। বর্ষার আগে নদী ও বাঁধের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসলো সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগ। মঙ্গলবার জলপাইগুড়ির রেসকোর্স পাড়ায় সেচ নিবাসে আয়োজিত বৈঠকে সেচ দপ্তরের পাশাপাশি সেন্ট্রাল ওয়াটার কমিশন, আইএমডি সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা হাজির ছিলেন। মূলত এদিনের বৈঠকে আলোচনা হয় বর্ষা আসার আগেই বিভিন্ন বাঁধের কাজ সম্পূর্ণ করতে হবে। 1 জুন থেকে সেচ দপ্তরের কন্ট্রোল রুম খুলে দেওয়া হচ্ছে। এদিনের বৈঠকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও শিলিগুড়ি মহকুমা এলাকার সব নদী এবং বাঁধের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেচ দপ্তরের তরফে জানা গিয়েছে, ছোট বড় মিলিয়ে 150টি কাজ এখনো চলছে। বৃষ্টির জন্য সাময়িক সমস্যা হলেও বর্ষা আসার আগেই সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশাবাদী সেচ দপ্তর। বড় কাজ হচ্ছে প্রায় 75 থেকে 76 কোটি টাকার, ছোট ছোট কাজ হচ্ছে প্রায় 10.5 কোটি টাকার। তবে 2023 সালে সিকিমের ভয়াবহ বন্যার জেরে তিস্তা নদীর ব্যাপক পরিবর্তন হয়েছে বলে দাবি সেচ দপ্তরের। কিছু জায়গায় নদীর অংশে যথেষ্ট পলি পড়ে রয়েছে, কিছু স্পার ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রেজিং এর প্রয়োজন রয়েছে বলে এদিন সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানিয়েছেন। তিনি জানান, আজ এই বৈঠক থেকে বর্ষার সময় সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে। নদীর ছোট সমস্যা বড় হওয়ার আগেই দ্রুত সমাধান করতে বলা হয়েছে। নদীর জলস্তর ও বৃষ্টিপাতের পরিমাণ জানার জন্য সিকিম ডুয়ার্স সহ বিভিন্ন জায়গায় নজরদারি রয়েছে। প্রতি বছরই আমরা করি এই মে মাসের মিডিল বা 20 তারিখের আশেপাশে। এটা ফ্লাড প্রিপারেটরি মিটিং। এটা উত্তরবঙ্গের 3টে জেলা এবং একটা মহকুমা নিয়ে আমাদের প্রতি বছরই হয় এটা, এবং আমাদের রুটিন এটা অ্যাফেয়ার। সেটা নিয়ে প্রিপারেশনটা আপডেট করলাম, কোথায় কী কাজ পরিস্থিতি, কোথায় কীরকম চলছে, কতদিনের শেষ হবে, প্রিপারেশনটা কত মজবুত। নেটওয়ার্কিং আমাদের সঙ্গে আমরা ইনভাইট করেছিলাম আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং সেন্ট্রাল ওয়াটার কমিশন। আমাদের ডাটা আদান প্রদান করতে হয়, কিছু সুবিধা অসুবিধা নিয়ে আমরা ডিসকাস করেছি, আরও স্মুথলি যাতে করা যায় সেগুলো
বর্তমানে রেন কাট কিভাবে জেলায় বা পার্শ্ববর্তী জেলায় করাচ্ছে কি বিষয়? আমাদের প্রি মনসুনে বেশ কিছু কাজ হচ্ছে, প্রায় 150-র মতো কাজ হচ্ছে, 3টে জেলার একটা মহকুমা আমার, প্রায় 150-র মতো কাজ হচ্ছে, সেগুলো মে মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আর কিছু ডিপিআর ওয়ার্ক অর্থাৎ বড় ওয়ার্ক চলছে অনেকগুলো, প্রত্যেকটা জেলাতেই আছে, 5টা 3টা এরকম করে আছে, সেগুলো এবারে একটু আর্লি রেনফল অ্যাক্টিভিটি এবং প্রি মনসুন লাইক একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তার জন্য একটু ব্যাহত হয়েছে। তবে আমরা আশাবাদী একটা ড্রাই স্পেল পাবো। আমাদের ফিল্ড অফিসাররা সব সাইটে মজুদ রয়েছে এবং তারা দিনরাত চেষ্টা করে যাচ্ছে। এটা 7-10 দিন আমরা এখন টাইম আমরা যথেষ্ট আশাবাদী, যেটা বর্ষার আগে একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে। কত কোটি টাকা ব্যয় এবং আমাদের অ্যালার্ট থাকা, কুইক রেসপন্স যাতে আমরা করে কোনো সময় হয়তো ছোট বাংলো সেখানে গিয়ে পৌঁছাতে পারলে টাইমলি অ্যাকশন নিয়ে বড় ডিভাস্টেশন থেকে কন্ট্রোল রুম 1 তারিখ থেকে। কন্ট্রোল রুমে আমরা গেজ এবং রেনফল এবং রিভারের গেজ অর্থাৎ লেভেলটা ওঠানামা করে সেগুলো মনিটর করি। এছাড়াও আমরা সিকিমে 28টা প্রায় 30টা রেন গেজ আছে, ডুয়ার্সে IMD 60টা রেন গেজ আছে, আমাদের নিজেদের 10টা রেন গেজ আছে, 15টা লেভেল রেকর্ডার আছে, সেগুলো আমরা প্রত্যেকদিন মনিটর করবো। সে অনুযায়ী আমরা অ্যাকশন নেব এবং নির্দেশ পাঠাবো এবং এগুলো আমরা জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখবো এবং আমাদের যে হেডকোয়ার্টার অর্থাৎ জল সম্পদ ভবন এই ডিপার্টমেন্টের সঙ্গে আছে। তো নাম্বারটা বলুন। আচ্ছা, ঠিক। কাজ শেষে বাড়ি ফেরা হলো না আর। শিলিগুড়ির ডন বস্কো মোড়ে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। শোকের ছায়া শিলিগুড়িতে। কাজ শেষে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সেবক রোডের ডন বস্কো মোড়ে রাস্তার ওপর প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম রাজু লেপচা, বয়স আনুমানিক 32 বছর। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে গতকাল সন্ধ্যায় রাজু লেপচা মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি তার বাইকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ছিটকে পড়ে যান রাজু এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজুর সহকর্মী ও পরিচিতরা জানান, সদাহাস্য শান্ত স্বভাবের রাজু প্রতিদিনই এই পথেই বাড়ি ফিরতেন। এভাবে হঠাৎ তার চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। वो यहाँ पे सेव करते हैं। किस जगह पे? सेवक मोड़ पे वाउ चाइना कंपनी में। वाउ घर उनका कहाँ हुआ है प्रॉपर? पनबू है उनका घर। पनबू जी। राजू लेपचा। उम्र कितनी होगी उनकी? उनकी उम्र 40 ईयर्स ऐसा ही है। 40 ईयर्स। आपका नाम? पनबू कौन सी जगह है? सॉरी, पनबू कौन सी जगह हुआ? वो मालूम नहीं। ये आपका नाम? उर्गेल लामा। अच्छा, कैसे जानते हैं इनके? वो भी सेब है, मैं भी सेब हूँ। अच्छा। तो एक ही कंपनी में काम करते हैं। तो कंपनी का क्या नाम है? वाउ मोमो। कहाँ पे है ये? ये आपका यहीं पे बेगा सर्कल में है आपका। वो कहाँ पे काम करते थे? वो करते थे सेवक मोड़। अच्छा, तो यहाँ से वो कहाँ झंकार मोड़ जा रहे थे? हाँ, वो अपना रूम जा रहे थे। ফের সুখবর, দার্জিলিং চিড়িয়াখানায় নতুন 2 অতিথির আগমন হয়েছে সেখানে। দার্জিলিং চিড়িয়াখানার অধীন তোপকেদারা প্রজনন কেন্দ্রে জন্ম হলো 2টি স্নো লেপার্ড শাবকের। স্নো লেপার্ড রের এবং নামকা নামে ওই দম্পতির সন্তান এই 2টি শাবক। জানা গিয়েছে গত 13ই মে ওই 2 শাবকের জন্ম দেয় স্নো লেপার্ড রের। 2 স্নো লেপার্ড শাবকের জন্মের খবরে উচ্ছ্বসিত দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষের পাশাপাশি রাজ্য বন দপ্তরের আধিকারিকরা। এই 2 শাবকের জন্ম হওয়ায় চিড়িয়াখানায় স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে 13 হয়েছে, যার মধ্যে 4টি পুরুষ, 7টি স্ত্রী, 2টি শাবক বর্তমানে রয়েছে। সব ঠিক থাকলে আগামী 2 মাসের মধ্যে ওই স্নো লেপার্ড শাবক 2টিকে দেখার সুযোগ পাবেন পর্যটকেরা। 2024 সালের 31শে আগস্ট 2টি স্নো লেপার্ড শাবকের জন্ম হয়েছিল দার্জিলিং চিড়িয়াখানায়। স্নো লেপার্ডের পাশাপাশি রেড পান্ডার প্রজননেও নজির তৈরি করেছে দার্জিলিং চিড়িয়াখানার তোপকেদারা কেন্দ্র। চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি প্রজনন কেন্দ্রের খাঁচায় মা স্নো লেপার্ড ও শাবকদের ওপর ক্যামেরার মাধ্যমে নজর রাখছে। সেই ক্যামেরায় রেকর্ড করা একটি ভিডিও কর্তৃপক্ষ শেয়ার করেছে।
ওই ভিডিওতে স্নো লেপার্ড শাবক দুটিকে খেলতে দেখা গিয়েছে। মা স্নো লেপার্ড রেরকেও দেখা গিয়েছে সেখানে। তোপকেদারা প্রজনন কেন্দ্রে খুনসুটি স্নো লেপার্ড শাবকের। 50 বছরে প্রথম স্নো লেপার্ড সুমারি সিকিমের কাঞ্চনজঙ্ঘায় মিলল রয়্যাল বেঙ্গলেরও অস্তিত্ব। এই বিষয়ে রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহ হাসদা জানান, এটা দারুণ খবর। এর আগে স্বয়ং মুখ্যমন্ত্রী পাহাড় সফরে থাকাকালীন দুই শাবকের নাম চার্মিং এবং ডার্লিং রেখেছিলেন। এবারও তারা অনুরোধ করবেন যাতে তিনি ওই দুই স্নো লেপার্ডের নামকরণ করেন। রেড পান্ডার পাশাপাশি স্নো লেপার্ডের মতো বিলুপ্তপ্রায় প্রাণীর সংরক্ষণ এবং প্রজননে দার্জিলিং চিড়িয়াখানা গোটা বিশ্বে নজির তৈরি করেছে। ওদলাবাড়িতে পার্থেনিয়াম গাছ ও আবর্জনা সাফাই অভিযানে খুশি এলাকাবাসীরা। গত কয়েক সপ্তাহ ধরে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গজিয়ে উঠেছিল পার্থেনিয়াম জাতীয় বিষাক্ত গাছ। পাশাপাশি ওদলাবাড়ি বাজার থেকে দক্ষিণ ওদলাবাড়ি ক্রান্তি রোড পর্যন্ত জমে গিয়েছিল ময়লা আবর্জনা। রাজ্য সড়কের ডিভাইডারের দুপাশে কাদা জমে রাস্তাগুলি বৃষ্টির সময় অত্যন্ত পিচ্ছিল হয়ে উঠেছিল, যার ফলে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছিল। গাড়ির চাকা কাদায় স্লিপ করে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল। এই পরিস্থিতিতে স্থানীয় মানুষদের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত ও পূর্ত দপ্তরের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়। তাদের দাবি ছিল রাস্তাঘাট পরিষ্কারের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্তে গজিয়ে ওঠা পার্থেনিয়াম গাছও দ্রুত কেটে ফেলা হোক। অবশেষে সাধারণ মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পার্থেনিয়াম গাছ কাটা শুরু হয়েছে। অন্যদিকে পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে রাজ্য সড়কে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। মঙ্গলবার সকাল থেকেই এই দুই এলাকায় চলছে সাফাই অভিযান। এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা। তাদের দাবি শুধু বাজার এলাকাতেই নয়, ডিপুপাড়া, দক্ষিণ ওদলাবাড়ি, চেল কলোনি, ঘিস বস্তি সহ অন্যান্য এলাকাতেও যেন এই সাফাই অভিযান অব্যাহত থাকে। পরিবেশপ্রেমী নফসার আলী জানান, এই পার্থেনিয়াম গাছ শুধু পরিবেশের ক্ষতি করছে না, মানুষ ও গবাদি পশুর জন্য বিপজ্জনক। সময় মতো পদক্ষেপ নেওয়ায় খুশি তারাও। अभी झोली हो रहा है इस जंगल से। कहाँ हो रहा है अभी? अभी विधानपल्ली मार्ट का यहाँ पे। कहाँ होगा? और ये बाउंड्री जितना है विधानपल्ली मार्ट का, फिर इधर उधर जितना जंगल है उसको सफा करना है। क्या ग्राम पंचायत से हो रहा है? जी सर। कहाँ से हो रहा है? ये ग्राम पंचायत से हो रहा है। कितना दिन लगेगा? लगेगा 10-12 दिन तो लग जाएगा सब उड़ाने के लिए। अब तुम अकेला ही काम कर रहा है ना? होगा जी अकेले। और काम कर रहा है। तुम्हारा नाम? साधन। দেখেন, এইটা সাধারণত বলবো এটা এখন পার্থেনিয়াম না, এটা ফুলের বাগান হয়ে উঠছে। আমাদের ওদলাবাড়িতে এইভাবে পার্থেনিয়াম গাছ প্রতি বছরই হয় এবং আমরা আমাদের বিভিন্ন এনজিও থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল গ্রাম পঞ্চায়েতকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো যেহেতু আমাদের খেলার মাঠ আছে, আশপাশে হসপিটাল আছে, মানুষের চলাফেরা রাস্তার মধ্যে হাজার হাজার মানে গাছ একেবারে পার্থেনিয়াম গাছ ছড়ায় ধরে পড়ে আছে একেবারে এবং ফুল হয়ে গেছে। আমাদের বলার বক্তব্য যে যারা মানুষ পার্থেনিয়াম গাছ সম্বন্ধে জানেন না, তারা একটা ইউটিউব চ্যানেলে যায়, পার্থেনিয়ামটা আমাদের কী ক্ষতি করতে পারে সেটা অবশ্যই সবাইকে দেখা উচিত। এবং আশপাশে অনেক পার্থেনিয়াম গাছ মানুষ যারা যেখানে থাকে তারা নিজেরাই যদি তুলে ফেলে তো কোথাও না কোথাও নিঃশ্বাস তাদের নিতে সুবিধা হবে এবং তাতে কোনো রকম অসুবিধা হবে না। এটা গ্রাম পঞ্চায়েত করাচ্ছে, আমরা গ্রাম পঞ্চায়েতকে ধন্যবাদ জানাই, কারণ ওদলাবাড়িতে এই সময় প্রচুর পার্থেনিয়াম গাছ হয়ে উঠছে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। সকাল সকাল গাছের কাঁঠাল খেতে হাজির এক দাতাল হাতি। বৃষ্টি শুরু হতেই কাঁঠালের লোভে হাজির গজরাজ। বন দপ্তরের অফিস চত্বরে থাকা কাঁঠাল খেয়ে আবারও জঙ্গলে ফিরে যায় দাতাল। ডুয়ার্সের লাটাগুড়ির জঙ্গল থেকে বেরিয়ে বিচাভাঙ্গা বিটের বন দপ্তরের অফিস চত্বরে লাগানো কাঁঠাল খেতে হাজির একটি দাতাল হাতি। গাছ থেকে কাঁঠাল খেয়ে আবারও জঙ্গলে ফিরে যায় হাতিটি। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর।
আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.5 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়িতে বর্ষার আগে নদী ও বাঁধের পরিস্থিতি বিষয়ক জরুরি বৈঠক সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগের। 1999 সালে গাইশালে ভয়াবহ রেল দুর্ঘটনার পর এবার একই জায়গায় বিধ্বংসী আগুন রেল ইঞ্জিনে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।